রাজধানী আগরতলা সহ সমগ্র ত্রিপুরার উন্নয়নের রূপরেখা নিয়ে প্রশাসনিক ঢাকঢোল ও বাস্তব চিত্রের ফারাক এখন তুঙ্গে। স্মার্ট সিটি প্রকল্পের চটকদার ঘোষণায় আগরতলাকে তিলোত্তমা গড়ার স্বপ্ন দেখানো হলেও তা আজ সাধারণ মানুষের কাছে এক অন্তহীন বিড়ম্বনার উপখ্যান হয়ে দাঁড়িয়েছে। শহর জুড়ে এদিক সেদিক খোরাখুরি আর কচ্ছপ গতির সংস্কার সাধারণ জীবনযাত্রাকে করে তুলেছে বিপর্যস্ত। বৃষ্টিতে আজ আগরতলার প্রাণকেন্দ্র সহ জিবি বাজার, মহারাজগঞ্জ বাজার, ধলেশ্বর, বনমালীপুর, শিবনগর বা রামনগরের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। রাস্তাগুলো প্রশাসনের সমস্ত উন্নয়নের ঢাককে এই যে ঢাকের আওয়াজকে এক নিমিষেই কিন্তু ডুবিয়ে দেয়। অপরিকল্পিত এই উন্নয়নের মাসুল গুনতে গিয়ে ব্যবসা বাণিজ্য নেমে এসেছে চরম ধস। আর নাগরিক সমাজ প্রতিদিন ক্ষোভে ফেটে পড়ছেন সোশ্যাল মিডিয়ার দেয়ালে। খানাখন্দে ভরা মরণ ফাঁদ, রাস্তাঘাট আর দীর্ঘদিন ধরে ফেলে রাখা এই যে স্মার্ট সিটি প্রজেক্টের কাজের কারণে এই যে ধুলোবালিতে একলে মানুষ ধুলোবালি উঠছে, শ্বাসকষ্ট হচ্ছে, আর না হলে কাদা মাটিতে পথচারী ও ব্যবসায়ীদের স্বাস্থ্য আজ মারাত্মক ঝুঁকির মুখে। শুধু রাজধানী নয়, বিভিন্ন জেলায়, মহকুমায়, গ্রাম পাহাড়ের বহু জায়গায় পানীয় জল, গ্রামীণ সড়ক এবং স্বাস্থ্য পরিষেবার করুণ দশা সংবাদ মাধ্যমের শিরোনাম হলেও টনক নড়ছে না উদাসীন প্রশাসনে। একদিকে উন্নয়নের নামে বরাদ্দ কোটি কোটি টাকার তছরূপের অভিযোগ করছেন একাংশ, আর অন্যদিকে কাজের মান নিয়ে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভ আজ সামাজিক মাধ্যমে আছড়ে পড়ছে। প্রশ্ন হচ্ছে, সরকারের নিয়মিত কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ হওয়া সত্ত্বেও আগরতলা শহরের স্মার্ট সিটি প্রকল্পের কাজ বছরের পর বছর ধরে কচ্ছপ গতিতে চলছে কেন? এক দপ্তরের তৈরি রাস্তা অন্য দপ্তর এসে ঠিক তার পরে খুঁড়ে ফেলার এই লাগাতার তামাশা এবং বিভিন্ন দপ্তরগুলোর মধ্যে ন্যূনতম সমন্বয়ের অভাব কি তবে প্রশাসনিক অদক্ষতারই সরাসরি বহিঃপ্রকাশ? উন্নয়নের নামে আসা বিশাল অঙ্কের কেন্দ্রীয় ও রাজ্য তহবিলের সদ্ব্যবহার ঠিক কোথায় হচ্ছে? নাকি কাজের নিম্নমান এবং সঠিক তদারকির অভাবেই প্রতিটি প্রকল্প আজ শ্লথ ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ধীর গতির উন্নয়নের নেপথ্যে আসল রহস্য কি সেটা আমরা বুঝতে চাইছি, জানতে চাইছি, আর তাই আমাদের এই ধারাবাহিক টক শো আপনারা দেখছেন। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তী। প্রবীরবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সামান্য বৃষ্টিতেই যে গোটা আগরতলা শহর, প্রবীরবাবু, আগেও জলমগ্ন হয়ে কৃত্রিম বন্যার রূপ নিত, আজও তাই হচ্ছে। এখন স্মার্ট সিটির কাজ চলছে, কিন্তু আগেও তো নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ হয়েছে বলে আমরা দেখেছি। এখন আসলে এই যে আধুনিকীকরণ বা উন্নয়নের নামে পুর নিগম বা আগে যেটা পৌরসভা ছিল, আগরতলা পৌরসভা, কি কাজ করে আসছে একটু যদি আমাদের বলেন। আসলে জনগণ তো কোনো পজিটিভ রেজাল্টই দেখছে না। আমি কি কথা বলবো? হ্যাঁ, একদম একদম, সেটাই, কেন হচ্ছে এরকম, আপনারা কি বলবেন? বলার বিষয়টা তো প্রারম্ভিকে আপনি বলে দিয়েছেন। বলে আমি এর সাথে নতুন করে যুক্ত করার কিছু নেই। শুধু বলবো এটা যে ধরুন, মানুষের যেমন শিশুকাল, কিশোর, তরুণ, যৌবন, বয়সন্ধিকাল, বার্ধক্যে, এর মধ্যে যেমন মানুষের নানা বিবর্তন ঘটে। সমাজ সংস্কার, দেশ, রাজ্য, এটা প্রায় একই সিস্টেমে হওয়ার কথা। অনেকে বলেন যে আগে তো এমনটা ছিল, এখন তো এমনটা নেই। আগে কি করেছেন, এখন যে কথা বলছেন, এগুলি
মানে অপরিণত মস্তিষ্কের শিশু সুলভ কথাবার্তা আচ্ছা বলে আমার মনে হয় আর কি। আমি কোনো ক্ষেত্রেই পণ্ডিত না, কিন্তু আমার অভিজ্ঞতার নিরিখে যেটা বলবো, এখন যেটা চলছে, আমি যেহেতু খুব স্বল্প সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা, আমি বিস্তারিত উল্লেখ করতে চাই না দেশ রাজ্যের অবস্থা, কারণ রাজ্যটাকে বুঝতে গেলে দেশের কথাটা চলেই আসবে, একদম, কিন্তু আনতে চাই না। কিন্তু গোটা দেশে ধরুন, যেমন আমাদের জাতীয় সড়ক, আপনি বলেছেন আপনার কথাতে, জাতীয় সড়ক এখন কেউ কেউ নাম করেছে জাতীয় নরক যাত্রা। একবার যারা বহির্রাজ্যের থেকে গাড়ি নিয়ে আসে, তারা দ্বিতীয়বার আসার কথা ভাবে না, পরিষ্কার বলেছে যে না, আর আসবো না। এটা হয়ে গেছে। তাদের হয়তো আত্মসন্তুষ্টি এই জায়গায় যে আমরা তো কয়েক হাজার কোটি টাকা, ওই যে আপনার সিএজি যেগুলি চিহ্নিত করেছিল দেশের মধ্যে, আপনার ওই দিল্লি থেকে যে সমস্ত সড়কগুলি, হাইওয়েগুলি নিয়ে, এগুলি নিয়ে যে বরাদ্দ ব্যয় যা ছিল তার চাইতে কোথাও কোথাও হাজার গুণ বেশি ব্যয় হয়ে গেছে, কিন্তু জাস্টিফিকেশন দেখাতে পারেনি। সিএজি যেই সমস্ত আধিকারিকরা এই সময়গুলি চিহ্নিত করেছিল, পার্লামেন্টে তুলেছিল সিএজি রিপোর্ট, এগুলির অস্বীকার করতে পারেনি, কিন্তু তাদের কপালে জুটেছে এমন শাস্তি যে তাদের অনেককেই চাকরি ছেড়ে দিতে হয়েছে, অনেকের অকালে মৃত্যু হয়েছে। বলে সেটা এদের হয়তো ত্রিপুরা রাজ্যে এই সমস্ত ক্ষেত্রে যে দায়ী, যে বিষয়টা মূল দায়ী হচ্ছে, আপনি যেগুলি বললেন তার জন্য মূল দায়ী হচ্ছে করাপশন। মূল বিষয়টা হচ্ছে করাপশন আমার দেশে। দ্বারকা এক্সপ্রেস সেগুলো বলছেন না, আমরা এখন যেটা বোঝার চেষ্টা করছি, আমাদের আজকে মূল ফোকাসটা হচ্ছে একদম আগরতলা শহরে বা রাজ্যের বিভিন্ন যে যাই এটা বলতে গিয়ে যেটা বলছি সেটা হচ্ছে এই যে মানে এক কথায় রাজ্যে যারা সরকার চালাচ্ছে বা সরকারি নীতি রূপায়িত করছে, রূপায়ণকারী যাদের দিয়ে করাচ্ছে, এই যে তিনটা অংশ আজ এক জায়গায় হয়ে গেছে। মানে এরাই ঠিক করছে আপনার এই হাইওয়েটা বা এই রাস্তাটা, এটা এত টাকা বরাদ্দ হবে, এই বরাদ্দকৃত অর্থ অমুকে করবে, অমুকে করাবে, এই বরাদ্দকৃত অর্থটা অমুকে যে করাবে সে এইভাবে করবে। ফলে এটা এখন যে উপযুক্ত কর্তৃপক্ষের যারা এর মধ্যে মাঝখানে আছে ছড়িয়ে ছিটিয়ে, তারা তদারকিটা করবে কিসের ভরসায়, কেন করবে? তারা যেতে পারছে না জায়গায়। না, একটু আমাদের একটু ব্যাপারটা একটু খুলে বলুন রবিবাবু, কারণ আপনি একজন যদি রাজনীতিবিদ, অবশ্যই একজন সিনিয়র রাজনীতিবিদ, পাশাপাশি আপনার আরেকটা পরিচয় আছে আজকের এই টক শোর প্রাসঙ্গিকতা, আরেকটা পরিচয় আপনার অবশ্যই দিতে হয়। আপনি যতটুকু আমার মনে আছে আপনি মেয়র ইন কাউন্সিল ছিলেন আগরতলা পৌরসভা। এখন অল্প সময়ের জন্য হলে আপনি মেয়র ইন কাউন্সিল ছিলেন। আমরা আগরতলা পৌর নিগমের বর্তমানে যে পৌর নিগমের যে এই যে কাজের গতি যেভাবে একটা ধীর গতিতে চলছে, আমরা সেই জায়গাটা বোঝার চেষ্টা করছি। আপনি সিএজির কথা বললেন, আপনি সেখানে দুর্নীতির কথা তুলে আনলেন, এবং সেই অভিযোগ অনেকেই করছেন যে এখন এই হয়তো কোনো জায়গাতে দুর্নীতি হচ্ছে, তার জন্য এই কাজগুলো থমকে আছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। আমরা বোঝার চেষ্টা করছি সেই জায়গাটা, যে কেন এত টাকা আসা সত্ত্বেও আমাদের স্মার্ট সিটি প্রকল্প হোক
বা বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কস বা উন্নয়নমূলক যে কাজগুলো হচ্ছে সেগুলোর জন্য কেন্দ্রীয় সরকার বলছে টাকার অভাব নেই, টাকা দিচ্ছে, রাজ্য সরকারও বলছে টাকার অভাব নেই, টাকা আসছে। তাহলে যারা ইমপ্লিমেন্ট করছে এখন আগরতলা পুর নিগমে কি এটার দায় এড়াতে পারে? এই যে আমি আপনাকে প্রথম বলছি পৌর নিগম এবং রাজ্য সরকার দুটো মিলিয়ে শুধু আমি আপনাকে বলি, তাদের রাজ্য সরকার ঋণ টিন এগুলি আছে, এগুলি আলোচনা আনতে চাইছি না, যে কাজ করিয়েছে রাজ্য সরকার পৌর নিগম সহ কাজ করিয়েছে, বকেয়ার পরিমাণ হচ্ছে এই সময়ে ১,৪৯৯ কোটি ১৩ লক্ষ টাকা বকেয়া। আমার কথা না, সিএজি আপনার যে তথ্য দিয়েছে সেই তথ্য হচ্ছে এটা বলছে বকেয়া। আচ্ছা, তাইলে এ থেকেই যে বোঝা যায় যে টাকাটা বকেয়া কেন। বরাদ্দ না হলে পরে কেউ তো বলছে না যে আমাদের হাতে টাকা নেই, দিল্লি টাকা দিচ্ছে না, প্রকল্প দিচ্ছে না। আপনি মিউনিসিপাল মানে পৌর নিগমের কথা বলছেন, পৌর নিগমে এখন তো ইকুইপমেন্টস থেকে শুরু করে টাকার সোর্স আগে যেটা ছিল, আমি শুধু বাগাড়ম্বর করার জন্য না বা নিজের বড়াই করার জন্য না, আমি যখন পৌরসভাতে যাই ২০০০ সালের নির্বাচনের মধ্য দিয়ে কাজ শুরু করেছিলাম ২০০১ সাল থেকে। প্রথম গিয়েই আমি বোঝার চেষ্টা করি যে আমাদের নিজস্ব আয় কত। সে সময় আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের আয় হচ্ছে ৯৫ লক্ষ থেকে তার আগের ৫ বছরে ১ কোটির মধ্যে ঘোরাফেরা করত। আচ্ছা, এর এক্সিট করতো না, বা কোন সময় ৯৫ থেকে কমেছে এমন না। কতদিন সময়? এটা ৫ বছরের, মানে তার আগের ৫ বছর। হ্যাঁ, সে সময় আজকে যিনি মেয়র দীপক বাবু, সে সময় প্রায় বছর দেড় বা ১.৫-২ বছর উনি চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন ওই ৫ বছরটাতে। আমি সেখানে খোঁজ নিয়ে দেখলাম আমার অফিসারদেরকে দিয়ে, যারা পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত, বিশেষ করে এসি স্যারকে দিয়ে বললাম যে এটা কারণটা কি, কেন আমাদেরকে এতটুকুই সোর্স না আরো কিছু আছে। তখন উনি আমাকে বললেন, খোলামেলাই বললেন যে না, আমাদের আয় করার মতো আরো অনেক জায়গা আছে যেগুলি হয় না, আয় হয় না। আচ্ছা, তা আমি বললাম যে এগুলি খুঁজে বের করে দেখান আমাকে। তো যাই হোক, যে কোনো ভাবেই হোক, নানা রকম বাধা বিপত্তি সবের মধ্যে দিয়ে, এগুলি বলতে চাই না, সময় নষ্ট করতে চাই না, গ্রাজুয়ালি ১ সাল থেকে এটা বাড়তে শুরু করেছে। আচ্ছা, এগুলি খুঁজে বের করেছি, এগুলো ইনিশিয়েটিভ তো আমি বাড়ি বাড়ি যাইনি, আমি অফিসে যাইনি, এই যা ছিল করণিক অফিসার যা ছিল এরাই করিয়েছে। এটা গ্রাজুয়ালি বাড়তে বাড়তে আমি যে বছর থেকে আর যাওয়ার সুযোগ আমার ছিল না, সে ৫ সালে এসে এটা দাঁড়িয়েছে, অর্থ বছর এখনো রেকর্ড আছে প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি। কোথাও একটি টাকাও কর বাড়াতে হয়নি, আচ্ছা, নতুন কোনো কর আরোপ হয়নি। এবং আজকে যে সুযোগগুলি, যেমন সে সময়ও রেল স্টেশন পুরোমাত্রায় চালু হয়নি, কাজ হচ্ছিল, রেল আসেনি, সেক্রেটারিয়েট বিল্ডিং হয়নি, অ্যাসেম্বলি হয়নি, বড় বড় বহুতল হয়নি, একমাত্র গীতাঞ্জলি আর ডেলি দেশের কথার অফিস বাদ দিলে পর বহুতল ছিল না। অন্য কল কারখানা বা যেগুলি আধুনিক মল টল, এগুলির কোনো বালাই ছিল না, এসবই ছিল না। হলো কি করে? এখনো আমার এটা তাদের কাছে জিজ্ঞাসা, কেন এটা আটকাচ্ছে। আপনি এখানে বলতে কি চাইলেন? ধরুন আপনি যখন বললেন যে আপনি যখন ছিলেন এই কিছুদিন সময়ের মধ্যে আপনি ১ কোটি থেকে ৫ কোটিতে নিয়ে গেছেন আয়টা। শুধু আমি এটা বোঝার জন্য, শুধু এটা না, আমি আরেকটা জিনিস বোঝাই, যে আজকে যে ধরুন কথায় কথায় বুলডোজার নামিয়ে দিচ্ছে, কথায় কথায় গরিব মানুষের যা নিয়ে বেঁচে পড়তে থাকার জন্য, এরা বিলাসিতার জন্য না, বেঁচে পড়তে থাকার জন্য রাস্তার পাশে অন্য কোনো জায়গায় জীবিকা নির্বাহের অন্য কোনো উপায় না থাকা সত্যি করে করছে। এটা তো দেশের সুপ্রিম কোর্ট, আমি নিজে সুপ্রিম কোর্টে একজন মামলাকারী ছিলাম, সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে যে বিকল্প ব্যবস্থা না করে এটা ভারতীয় ইকোনমিকে এই যে অংশটা হকার ছোট ব্যবসায়ী তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা সুপ্রিম কোর্টের রায়।
কেন্দ্রীয় সরকার একে ভিত্তি করে প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পগুলি হয়তো প্র্যাকটিক্যাল ত্রিপুরার মাটিতে যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি, সে সেপারেট থিং। কিন্তু সেভাবে আগে হয়নি বলে আমি করব না কেন, তুমি করছো না কেন? এটা হচ্ছে আমার কাছে একটা প্রশ্ন। এগুলি মানে তাহলে কাজটা কি? মিউনিসিপ্যালিটির কাজটা কি? নিকাশি ব্যবস্থা, রাস্তা প্রশস্ত করা। তো হ্যাঁ ঠিক, এখন ত্রিপুরা আগরতলা শহরে আমি চাইলেও আগরতলা শহরের রাস্তাকে খুব একটা বেশি বড় করতে পারবো না, প্রশস্ত করতে পারবো না, ইলাস্টিক নয়, টানলে বড় হবে না। কিন্তু আমি যদি বলি যে আগরতলা শহরে না, আমি এগুলি বলতে চাই না, প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। প্রথম আমি শুরু করেছিলাম যে এই মেয়রকে জিজ্ঞেস করবেন, আমি এখান থেকে বলতে চাই, উনি চেয়ারম্যান ছিলেন, নেতাজি সুভাষ রোড দিয়ে চলাচল করা যেত না। বাদল চৌধুরী আমার যতটা মনে আছে আরবান পিডব্লিউডি এবং আরবান মিনিস্টার। আমি মিউনিসিপ্যালিটিতে না, কিন্তু একজন সমাজকর্মী হিসাবে দায়িত্ব, রাজনৈতিক কর্মীও এবং সমাজকর্মীও, সমাজের দায়িত্ব হিসাবে আমি মনে করেছিলাম যে আমার সে জায়গাতে ভূমিকা নেওয়া দরকার। বাদল চৌধুরী আমাকে বলল যে তোমার তো এই সমস্ত জায়গাগুলিতে মানুষের সাথে ভালো সম্পর্ক আছে, তুমি একটু চেষ্টা করো না, নেতাজি সুভাষ রোডটা দিয়ে শুরু করো, নেতাজি সুভাষ রোডটাকে প্রশস্ত করা। জিজ্ঞেস করবেন মেয়র। না ঠিক আছে, আপনি বলছেন ইতিহাসের কথাগুলো বলছেন। এখন সমস্যা হচ্ছে মানুষ আজকের যারা আগরতলা শহরে বাস করছে সেগুলো খুব একটা মনে রাখছে না, মনে করার দরকার। আমি বলছি এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমরা কি জানতে চাইছি, আমরা এখন নাগরিকরা যারা কি জানতে চাইছে যে আগে আপনারা আপনাদের দাবি করে যাচ্ছেন, আপনারা রাজনৈতিক দাবি করছেন, বা আপনি হকার উচ্ছেদের কথা বলেছেন। এখন যেটা হকার উচ্ছেদ হচ্ছে আমি সেটাকে সমর্থন করছি না ব্যক্তিগতভাবে, কিন্তু হকার উচ্ছেদ আমরা আগেও দেখেছি, কিভাবে হয়েছে, কোনভাবে হয়েছে সেটা রাজ্যের মানুষ বা যাদের উচ্ছেদ হয়েছে তারাও জানে। কাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আগে কাদেরকে সুযোগ দেওয়া হয়েছে সেটাও মানুষ জানে, আজ কাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে সেটাও মানুষ জানে। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ নগরবাসী হিসেবে আমাদের আপনাদের কাছে, যারা আপনারা গিয়ে সেই মসনদে গিয়ে বসেছেন বা এখন যারা বসে আছেন, আমাদের একটাই দাবি যে আমি যেটা বলছিলাম যে আগেও তো আমরা দেখেছি শহরের আধুনিকীকরণ হয়েছে, রাস্তায় পিচ পড়েছে, রাস্তায় সৌন্দর্যায়ন হয়েছে, আগেও আমরা দেখেছি নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, করা হয়েছে, এদিক কেটে ওই দিক কেটে করা হচ্ছে। আজ আমরা দেখছি স্মার্ট সিটি প্রকল্পের নামে আজকে 10টা বছর ধরে শহরের মানুষ এদিক না ওই দিক, এভাবে না ওইভাবে ভোগান্তির শিকার, হয়রানির শিকার। শেষ কোথায়, মানে কিভাবে হবে, আদৌ কি শেষ আছে কিছু? শেষ তো হতেই হবে। প্রথম কথা হচ্ছে আমি আগে পরে সবকিছু মিলিয়ে যেটা বলবো, আগেও একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা, যথাযথ পরিকল্পনা ছিল বা রূপায়িত হয়েছে এমনটা হয়নি। আচ্ছা, হ্যাঁ, সেই জায়গা তো ত্রুটি ছিল। দীর্ঘদিন যাবত আমি শুনে এসেছিলাম যে আখাউড়া খাল দখলকারীদের মধ্যে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে অশোক ভট্টাচার্য, হ্যাঁ, যিনি এক সময় বিধায়ক ছিলেন এই রাজ্যের, সকলেই চিনেন অশোক ভট্টাচার্য। কিন্তু আমি সেই সময়ে প্রথম আমি আখাউড়া রাল আর মৃত হাওড়া খাল, এই দুটো সংস্কারের যে উদ্যোগ মিউনিসিপ্যালিটির তরফ থেকে নেওয়া হয়েছিল, সেই জায়গায় প্রথম আমি আখাউড়া খাল সংস্কারের ক্ষেত্রে অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলাম অফিসার ইঞ্জিনিয়ারদের নিয়ে, যে আমি ওনার থেকে বোঝার চেষ্টা করেছিলাম যে কি আপনার দখলটা। উনি ম্যাপ টেপ বের করে দেখিয়ে বললেন যে আমাকে দেখিয়ে দাও যে কোথায় আমার দখল আছে। আমি তো বুঝি না এগুলি, ম্যাপও বুঝি না, ইয়েও বুঝি না, সবই বুঝি না। অফিসারদের বললাম যে দেখুন তো, তারা দেখে ঠিক বললেন না তো কোথাও হতো নেই। কিন্তু তারপরে যাই হোক, যেভাবেই হোক, আমি কথা বাড়াতে চাই না, আখাউড়া খাল কিন্তু সংস্কার হয়েছে, কিন্তু যেইভাবে এটাকে মানে নির্মাণ করা উচিত ছিল সেই সময়ও ত্রুটি ছিল, পরিকল্পনায় ত্রুটি ছিল। মৃত হাওড়া খালের ক্ষেত্রে পরিকল্পনায় ত্রুটি ছিল, সে সময়ও কিছু কিছু ক্ষেত্রে ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এ কথা না বাড়িয়ে, স্মার্ট সিটির নামে যা হচ্ছে, গোটা পরিকল্পনাটাই হচ্ছে ত্রুটিপূর্ণ, গোটা পরিকল্পনাটা। এতে সৌন্দর্যায়ন সহ যে বিষয়গুলি আছে, আমি বিরোধী না, সৌন্দর্যায়নের বিরোধী না, কিন্তু প্রথম কথা হচ্ছে, প্রথম শর্তটা তো হচ্ছে যে এতে মানুষের সরাসরি মানুষের সমস্যা নিরসনটা কি প্রাধান্য পাবে, না সমস্যা বাড়ানোটা প্রাধান্য পাবে?
স্মার্ট সিটি প্রকল্পে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে এই যে এই বছরে এই সময়ে তেমন কোনো কিন্তু বৃষ্টিপাত হয়নি। গত পরশু মাত্র 13 সম্ভবত 34 মিলিমিটার বৃষ্টি, যদি আমি মনে এটা ভুল না দুপুরবেলা ঘন্টাখানেক সময় কিছুক্ষণ জোরে বৃষ্টি হয়েছে। কিন্তু এতেই আমি একটু আমাদের একটা কর্মসূচি ছিল ওরিয়েন্ট চমনের কাছাকাছি, তো ভন্ডুল হয়ে যায় এই বৃষ্টির পরে, এবং এই জায়গায় আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আমি বুঝে গেছি যে আমাকে বেরোতে হবে, ছোট গাড়ি নিয়ে বেরোতে হবে, না তো বেরোতে পারবো না। বেরিয়ে আমি একটু যেহেতু সময় আছে একটু আমি নানা জায়গায় একটু দেখার চেষ্টা করলাম যে বিষয়টা কি, কোথায়। আমি রামনগর ভিতরে, জয়নগরের ভিতরে, এমনকি অভয়নগর, জিবি, আমি এমবিবি কলেজের কাছাকাছি জায়গা, যে জায়গা আমার ছোটবেলা থেকে যাওয়া আসা, সে সমস্ত জায়গা, ধলেশ্বর, এই সমস্ত জায়গা, মানে মহারাজগঞ্জ বাজার, সব জায়গাতে আমি কিছু দেখলাম যে এমন একটা জায়গা আমার চোখে পড়লো না যে জায়গাটাতে জল জমেনি। এখন প্রশ্ন হচ্ছে মিউনিসিপ্যালিটি মানে পুর নিগম বা রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী বলে যে ওদের চোখে ছানি আছে, আগে তো জল 3 দিন 4 দিন দাঁড়িয়ে থাকতো। তো আগে জল দাঁড়াতে আমি অস্বীকার করছি না। বনমালীপুর, আসাম আগরতলার কাছে ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনের বাড়ির পাশে যে দিঘিটা, এটাকে কেন্দ্র করে এই জায়গাটা ফুলে ভেপে উঠতো, এই জায়গাটাতে জল জমতো না। এখন দাবি করা হচ্ছে জল জমে যায়, বৃষ্টি হলে হঠাৎ যদি বেশি বৃষ্টি হয় একসঙ্গে জল জমে যায় আগরতলা শহরে, যেহেতু কভার ড্রেন, যেসব রাস্তার জলগুলো আর সঙ্গে সঙ্গে নামতে পারে না, কিন্তু সেটা পাম্পিং স্টেশনের জন্য হোক বা দাবি করা হচ্ছে যে কভার ড্রেনে জলটা প্রবেশ করে কিছুক্ষণের মধ্যে জল নেমে যায়, এবং গত পরশু দিনের বৃষ্টিতে আমরা দেখেছিও তাই। কিন্তু সমস্যা আমাদের সেই জায়গায় নয়, আমাদের সমস্যা হচ্ছে যে 1 ঘন্টার বৃষ্টিতে যে জলটা জমলো সেটাকে পাম্প করে নামিয়ে দেওয়া গেল। যদি সেটা উজানে বৃষ্টি হয় এবং শহরেও যদি অতিরিক্ত বৃষ্টি হয়, সেই জায়গায় তখন পরিস্থিতি কি দাঁড়াবে, এবং মানুষের বাড়ি ঘরে যে এখন জল জমছে সেটা দায় কেন? প্রথম কথা হচ্ছে এটা যে মানুষকে কোন জায়গায় নিয়ে গেছে, দুর্ভোগটা কোন জায়গায়। এক তো সমস্যার এভাবে সমাধান হবে না, তারা এই কথার জবাবটা কোথায়, যেটা বলা হয়েছিল হাওড়া যেখান থেকে নদীটার উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলে সমস্ত আধিকারিকদের নিয়ে গিয়ে প্রথম পরিবর্তনের যে মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী এখানে ড্যাম বাঁধ করবে, উঁচু বাঁধ করবে, বাঁধ করে যাতে আসাম আগরতলা জল না নামতে পারে, সেই জলটা জলাধার সৃষ্টি করে সেখান থেকে বিদ্যুৎ সৃষ্টি করবে। এগুলি নিয়ে কথা বলতে চাই না আমি, এগুলি অলিক স্বপ্ন। যে 200 কোটি টাকার প্রজেক্ট ছিল, হাওড়া নদীর নব্যতা বাড়ানো সহ, বাঁধ সংস্কার সহ এগুলি ছিল। তো কোথায় এগুলি, কোথায়? 1 নম্বর প্রশ্ন হচ্ছে এগুলি কোথায়। তারপরে চলে এসেছে স্মার্ট সিটি। স্মার্ট সিটিতে আপনার যে এই অধিকারটা কে দিল, যে ধরুন আগরতলা শহরকে সারেন্ডিং করে যে সমস্ত দোকানপাটগুলি হয়েছে, আমার ধারণা প্রত্যেকেই সে যে সময় করেছে সে সময় যেমন সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে পারমিশন নিয়ে করেছে। সরকার, মিউনিসিপ্যালিটি তাদের থেকে ট্যাক্সও নিচ্ছে। সেই দোকানগুলির অবস্থান আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে দোকানে ঢুকতে গেলে পরে প্রথম তো রাস্তা থেকে অনেক উঁচুতে উঠে গেছে, উঁচুতে উঠার পরে দোকানটা নিচে পড়ে গেছে। তারপরে নামতে গেলে পরে মাথায়, আমার মতো সাইজের মানুষের মাথায় ঠুক্কুর খেতে হচ্ছে। ফলে এই দোকান সে বেশি দিন করতে পারবে না। ক্রেতা ঢুকবে কি করে? আমার চাইতে হাইটের লোক ঢুকবে কি করে? তার দোকানটা রিকনস্ট্রাকশন করতে হবে যদি তার ব্যবসা করতে হয়। এই অর্থ সে কেন ব্যয় করবে? কেন ব্যয় করতে, কেন সে বাধ্য হচ্ছে? আমি তাকে রুজি দিতে পারছি না, রোজগার দিতে পারছি না, তার ভাত কেড়ে নিচ্ছি, তার রোজগার কেড়ে নিচ্ছে। শুধু ফুটপাতের হকার নয়, যারা আমাকে ট্যাক্সও দিচ্ছে, যারা আমাকে ট্যাক্সও দিয়ে পারমিশন দিয়ে দোকান করেছে, বাড়ি করেছে, তাদের বাড়িগুলি নিচে চলে যাচ্ছে। এতে এতে কি লাভ হচ্ছেটা কি? লাভ, প্রথম কথা হচ্ছে লাভটা কি হচ্ছে এতে? তো ওই আমি এই জবাবদিহিটা আসলে আমরা কারোর কাছে পাবো কিনা বা
নগরবাসী এটা পাবে কি না, যারা এই ভুক্তভোগী? না, না, যে জবাব কথাগুলো তো এই যে প্রশ্ন কড়াইয়ের মতো হচ্ছে- বলা হচ্ছে আগরতলা শহর, তাহলে কি কড়াইটাকে ফ্ল্যাট থালার মতো করার চেষ্টা চলছে? রাস্তাগুলোকে শুধু ওপরে তুলে দিয়ে কি তাই হবে কি? না, না, মানে এখন ইঞ্জিনিয়াররা কি বলছেন? না, না, আমি জানি না এটা কোনো ইঞ্জিনিয়ার এটা সেটা দেখভাল করে, আমরাও জানি না দেখভাল করে কিনা। এটা কোন আমি আপনাকে আরেকটা ছোট্ট প্রশ্ন আমি আপনাকে করছি, আপনার মাধ্যমে মানে রাজ্যবাসী যারা দেখছেন সকলের কাছে করছি, বা প্রশাসনের কর্তারা তারা শুনেন কিনা দেখেন কিনা জানি না, সকলে তো মানে সম্ভবত এরা চোখে দেখা, উনি বলেন ছানির কথা, আসলে ছানিটা তো ইয়ে না, তারা সকলেই সম্ভবত কানে দেখেন, চোখে দেখাটা তো ভুলে গেছে, ক্ষমতার দম্ভে, ঠিক আছে। এখন অহংকারে। এই যে কোটি কোটি টাকার, আমি মানে কোটি কোটি টাকার বিষয়টা হচ্ছে, টাকা আসছে, টাকার বিষয়টা হচ্ছে এটা কাউকে 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 পাইয়ে দেওয়াটা হচ্ছে বড় কথা। যদি তা না হবে তাহলে মানে এটা ইঞ্জিনিয়ারদের কি প্ল্যানিংটা কি? আমি আপনার বাড়িতে, আপনি ধরুন আপনার বাড়িতে আপনি একটা স্ল্যাব করবেন, প্রচলিত ধারণাটা কি, স্ল্যাবটা করবেন, রড বানবেন, সিমেন্ট বালি চিপস ঢালাই দেবেন, ঢালাই দেওয়ার পর আপনি কয়দিন, এটা অন্তত কয়দিন, যে সাধারণ স্ল্যাব কয়দিন, এটা 5-7 দিন, এটা 5-7 দিন একটা মানে 18 চাকার গাড়ি চলে, বেশি দূর যেতে হবে না, এই দেখে আসুন। এই যে নেতাজি সুভাষ রোড থেকে পিডব্লিউডি ক্রসিং এ নেতাজি স্কুল বরাবর যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তাটা স্ল্যাব করেছে, যেদিন কেটেছে তার থেকে 3 দিন রাস্তাটা ক্লোজড ছিল। আমি দেখিনি কিভাবে ঢালাই টালাই দিয়েছে, কিন্তু আমার ওই যাওয়া আসার ক্ষেত্রে এই রাস্তাটা ব্যবহার করতে 3 দিন আমি ঘুরে যেতে হয়েছে। 3 দিন রাস্তাটা বন্ধ ছিল, 4 দিনের দিন রাস্তাটা খুলে দিয়েছে। তো মানে এটা কি জাতীয় ইঞ্জিনিয়ারিং? না, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে পাল্টিয়ে গেছে, শুধু মানে পাইয়ে দেওয়ার ব্যাপারে টেকনোলজিও পাল্টে গিয়েছে। না বাবু, আপনারা এখন, আপনি নিজেও এক সময় কখনো বলছেন আপনি মিউনিসিপ্যালিটিতে ছিলেন, আমরা জানি আপনি মেয়র ইন কাউন্সিল ছিলেন, আপনি দেখেছেন, আপনি জানেন ব্যাপারটা। কিন্তু আমাদের প্রশ্ন এখন আমরা যেটা বোঝার চেষ্টা করছি, সবকিছু আপনি বলছেন কাজের, এই যে মান নিয়ে প্রশ্ন আছে, অনেকেই অভিযোগ করছেন এই যে কভার ড্রেনের মান নিয়ে, বা এই যে কাজ পাইয়ে দেওয়ার কথা বলছেন আপনি। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে এই সিটি প্রকল্পের কাজ এই কচ্ছপ গতিতে চলছে কেন? মানে এর পেছনে রহস্যটা কি? মানে আস্তে আস্তে চলার পেছনে কারণটা? রহস্যটা তো আমি বলতে পারবো না। প্রথম কথা হচ্ছে আজ থেকে 1.5 বছর আগে, গুনে গুনে 1.5 বছর আগে, তার 3 দিন পরে, ঠিক 3 দিন পরে সম্ভবত শৈলেশ যাদব, উনি আইএস অফিসার, উনি ছিলেন স্মার্ট সিটির মানে সর্বোচ্চ আধিকারিক, উনি বলেছেন 99% শেষ। ওই দিন আমি সংবাদ সম্মেলন করে আমি বলেছিলাম, যদি শেষ হয়ে থাকে এখন কি হচ্ছে, যে কি স্মার্ট সিটি প্রকল্প না, এটা অন্য কোনো প্রকল্প। 1 নম্বর, তো স্মার্ট সিটিতে আপনি খোঁজ নিয়ে দেখবেন, একটা ধরা ছিল, একটা হচ্ছে রাধানগরে একটা ওই ওভার ফুট ব্রিজ, যে বলি ওভার ব্রিজ, একটা ধরা ছিল। স্মার্ট সিটিতে ধরা ছিল কতগুলি ওয়াইফাই সেন্টার হবে, আমি এগুলি সম্পর্কে আমার ততটা ধারণা নেই, ওয়াইফাই সেন্টার হবে এগুলি ছিল। স্মার্ট সিটিতে বাস, যাত্রী শেড ইত্যাদি ইত্যাদি ছিল, হয়েছে কিছু কিছু, কিন্তু এগুলির পরিণতি কি একটু দেখে নিতে পারেন বা খোঁজ নেবে, আপনাদের কাছে অনেক ইয়ে আছে, আমি এত সময় নষ্ট করতে চাই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন যেভাবে আপনি বলে গেছেন, যেভাবে হচ্ছে, যে আসলে তো তাদের দিশাই নেই, দিশাটা ঠিক নেই। দিশাটা হচ্ছে রোজগার, দিশাটা হচ্ছে অর্থ রোজগার। এখন আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে দাঁড়িয়ে বলছেন রাস্তাগুলো, সামনে উৎসবের মরশুম আসছে, রাস্তাগুলোকে দ্রুত সংস্কার করতে হবে। এখন মুখ্যমন্ত্রী বলার পর মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তাটাকে সংস্কার করা হলো, তার মানে আমরা কি ধরে নিচ্ছি যে এই ছোট ছোট দায়িত্বগুলো যাদের দেওয়া আছে, বা পৌর নিগমের দায়িত্ব তার মুখ্যমন্ত্রীর উপর নয়, এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রীও না, মুখ্যমন্ত্রী অবশ্যই গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সব দিকে দেখবেন, ওনার সব দিকে উনি দেখছেন, নজর আছে বলে উনি রাস্তায় নেমে অনেকগুলো ব্যাপার দেখে এখন ওনাকে বলতে হচ্ছে। তাহলে কি যাদের উপর দায়িত্ব তারা কি দায়িত্ব পালন করছে না, বা কোনো জায়গায় অদক্ষ দায়িত্ব পালন করতেই পারছে না বলে মনে হচ্ছে? দায়িত্বটা হচ্ছে তো, দায়টা তো মানুষের প্রতি না,
দায়টা হচ্ছে, আমার দায় হচ্ছে আপনি যদি আমার কর্তৃপক্ষ হন আপনার প্রতি, আপনার দায় হচ্ছে তার উপরের কর্তৃপক্ষের উপর। এদেরকে সন্তুষ্ট করতে পারলেই চলবে, মানুষকে সন্তুষ্ট করতে হবে না। মানুষের প্রতি কোনো দায় নেই, সরকারের কোনো দায় নেই। নাহলে এই মুখ্যমন্ত্রী, আমি তো বলেছি, বারবার বলছি, এখান থেকেও বলছি, উনি তো আর মোদিজি নয়। ওনাকে তো আমরা চিনি একজন সুদক্ষ চিকিৎসক হিসাবে, সুদক্ষ অধ্যাপক হিসাবে। তাহলে এই জাতীয় সড়ক নিয়ে প্রধানমন্ত্রী বলেন সে জাতীয় সড়কে স্পেস টেকনোলজি, সম্ভবত ভুল যদি না করে থাকি, স্পেস টেকনোলজি নির্ভর পরীক্ষা নিরীক্ষা করে সেই এটা নির্ভর করার জন্য। মুখ্যমন্ত্রী সাহেব বলে দিলেন এই জাতীয় সড়ক, মানে সবাই জানে, সমস্ত মিডিয়া প্রতিদিন খবর করছে। মানুষ রাস্তায় নেমে রাস্তা সড়ক অবরোধ করছে প্রতিদিন। এটা কোনো দলের বিষয় না, সাধারণভাবে প্রতিটা মানুষ বিরক্ত। একটা রুগী নিয়ে আসতে পারছে না, মানুষ চলে যাচ্ছে শিলচরে, চলে যাচ্ছে গুয়াহাটিতে। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী বলছেন এর দায়ী হচ্ছে বৃষ্টি আর মাটি। চমৎকার। কি বলবেন এই যে মুখ্যমন্ত্রী গেলে পরে পানীয় জল কিছুদিন পাওয়া যাবে, মুখ্যমন্ত্রী ভিজিট করলে পরে, এবং ওনার কেন্দ্রে ভিজিট করলে পরে। আপনি যে কথাটা বললেন ওনার কেন্দ্রে রাস্তাঘাট ঠিক হচ্ছে, তো এমনটা ঠিক হচ্ছে। আজকে সকালে ধরুন এই রাস্তাতে পিচ ঢাললো, একটু জায়গা খালি রাখলো, বিকালে মনে হলেও যে এটা ঠিক হয়নি, এটা আবার পরিবর্তন করলো। এই যে ভূতের বাবার শ্রাদ্ধ করার মতো টাকা যাচ্ছে, এই টাকা তো তাদের তো পৈতৃক জমিদারির টাকা না, এই টাকা তো আমার আপনার কোটি কোটি মানুষের করের টাকা। সেই টাকার যে অপচয় হচ্ছে একদিকে, আরেক দিকে হচ্ছে লুট বাণিজ্য। এই কারণেই আজকে মুখ থুবড়ে পড়েছে। এবং বিরোধিতার জন্য না, আমি মুখ্যমন্ত্রীর কাছে এখান থেকে আরেকটা প্রশ্ন রাখতে চাই। জনগণ আপনাদের কাছে কি শুনতে চায়? দেখুন, এখন আপনারা বিরুদ্ধাচরণ করবেন এবং সরকার পক্ষ, যারা ক্ষমতায় আছে তারা বলবে যে বিরোধীরা বিরুদ্ধাচরণ করছে, কিন্তু মানুষের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে সমাধান হবে? এবং বিরোধী হিসেবে আপনাদের কাছ থেকে মানুষও জানতে চায় যে কোন জায়গাটা মানুষ জানে না। আপনি যেটা বলছেন যে আমি অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দেখেছি এখানে কোনো দখলদারিত্ব নেই, আমি তো জানি না, আমি অফিসারের হাতে তুলে দিয়েছি ম্যাপটা, ঠিক। এবং মানুষও কিন্তু আপনাদের হাতে তুলে দেয় যে আপনারা বলুন, আপনারা দেখান, আপনারা পথ দেখান। এখন আমরা দেখছি নিগমের কর্তাবাবুরা প্রতি দুদিন অন্তর অন্তর ড্রেন আর রাস্তা পরিদর্শনে নামেন। বারবার পরিদর্শনে নেমে যদি এখন প্রশ্ন মানুষের যে ড্রেনের সমস্যার কোনো স্থায়ী সমাধানই যদি না হয়, তবে এই পরিদর্শনের অর্থ কি? ওনাদের কি কোনো সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান নেই, নাকি স্রেফ প্রচার সর্বস্ব একটা রাজনীতি চলছে বলে? এটা তো আপনি বলে দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে এখন না, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কি করছে, মানুষের এটা প্রশ্ন যে বিরোধীরা আপনারা কি করছেন? শুধু দোষারোপ করে? না, দোষারোপ না। আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে, প্রতিনিধি দল সহ অফিসে গিয়ে, বা তার একাধিকবার মুখ্যমন্ত্রীকে আমি দুটো বিষয়ে, মেয়র সাহেবকে আমি নানা বিষয়ে বলেছি, আসুন আমাদের সাথে, আমাদেরকে ডাকুন, আমরা দায়িত্বশীল বিরোধী দল। ব্যক্তিগতভাবে আমি কখনো কোনো উন্নয়নমূলক কাজের বিরোধিতা আমি করিনি, এখনো করব না। কোনো জনস্বার্থে কোনো কাজের আমি বিরোধিতা করি না, সে যেই হোক। যেটা বলতে চেয়েছিলাম, উনি যখন আজকের মেয়র যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, জনস্বার্থে আমি মিউনিসিপ্যালিটির কেউ ছিলাম না, জনস্বার্থেই কিন্তু আমি ভূমিকা নিয়েছিলাম। এবং এটা ওনার মনে থাকার কথা। আজকেও সেই জায়গায় দাঁড়িয়ে কি ট্রাফিক প্রবলেম বলুন, এই যে আপনার বিদ্যুৎ নিয়ে যাচ্ছে তাই হচ্ছে। এখন তো যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হতে পারে আগরতলাবাসীকে বা রাজ্যবাসীকে। রাজ্যের সব অংশের মানুষ তো আগরতলায় আসছে। এই যে আপনার যে বিদ্যুৎ নিগমের একটা তো স্মার্ট মিটার যাচ্ছে তাই বিলের ব্যবস্থা, এগুলি তো আছে, করাপশন এগুলি বলতে আমি চাই না। এখন ভয়ঙ্কর যেটা হচ্ছে যে মাটির নিচে দিয়ে যে তার টানছে, সেই তারের কোয়ালিটি নিয়ে প্রশ্ন হয়ে গেছে। এর মধ্যে আপনারা খবর পেয়েছেন কিনা জানি না, এর মধ্যে একাধিকবার, এখনো সেভাবে কানেকশন চালু হয়নি, একাধিকবার ব্রাস্টিং মেরেছে।
ফায়ারিং হয়েছে। না, এই যে কোয়ালিটি নিয়ে আপনার ওইটা কি অভিযোগের পর্যায়ে আছে প্রবীর বাবু, নাকি আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ কিছু আছে? স্বয়ং আপনি খুঁজলেন না পৌর নিগমে যারা কাজ করছে তা অস্বীকার করতে পারবে? হ্যাঁ, একদিন আমার বাড়িতে 13 ঘন্টা বিদ্যুৎ ছিল না। আমি নাম বলবো না। না, বিদ্যুৎ না থাকাটা না, বা না, বিদ্যুৎ শুনুন, বিভ্রাটটা একটা কেন? বিষয়। না, না, আজকে কেন? নতুন যে লাইন বসানো হচ্ছে হ্যাঁ, এটা বিরাট বড় ওই- অভিযোগ না, কিন্তু। ওই লাইনের কারণে, ওই লাইনের কারণে আমি নিগমের যে কোনো একজনের কাছে অফিসার পর্যায়ে, উচ্চ পদের অফিসার পর্যায়ে তাদেরকে বিপন্ন করতে চাই না। আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম কারণটা কি। উনি খোলাখুলি বলে দিয়েছেন যে একটা ফায়ার হয়ে সাথে ট্রান্সফরমার ছিল, আগুন লেগে গেছে। হ্যাঁ, মানে এতে লুকোচুরির কিছু নেই। এবং তারপরে আরো একটা বিপদ, যেটা বিপদ হচ্ছে যে এই যে ধরেন আপনার এই কভার ড্রেন হচ্ছে, এর নিচে আপনার মিউনিসিপালিটির যে তারের কয়েল যাচ্ছে, এর পাশে গ্যাসের পাইপলাইন যাচ্ছে, এর পাশে জলের পাইপলাইন যাচ্ছে। একটাতে যদি কোনো মেরামতির প্রশ্ন যদি দেখা যদি দে, প্রপার কোনো ম্যাপ আছে, ম্যাপিং আছে গোটা আগরতলা শহরের? স্মার্ট সিটির আপনি বলছেন এত বড় প্রকল্পটার কোনো প্ল্যানিং নেই, তাহলে আপনি বলছেন? না, না, আছে। যদি থাকে আমাকে দেখাক, আমি মাপ চেয়ে নেব আপনাদের মাধ্যমে, আপনাদের স্টুডিওতে এসে মাপ চেয়ে নেব যে প্ল্যানিং আছে। না হয় গুরুতর অভিযোগ, এগুলো গুরুতর অভিযোগ। প্ল্যানিং থাকলে আপনি দেখুন, প্ল্যানিং থাকলে প্রথম গ্যাস পাইপলাইনের জন্য কাটা হচ্ছে, ড্রেনেজ নিকাশি ব্যবস্থার জন্য কাটা হচ্ছে, এটা ওর ভরট হচ্ছে। আবার একই জায়গায় কাটা হচ্ছে কয়েল, বিদ্যুতের কয়েলের লাইনের জন্য, কোনো ক্ষেত্রে গ্যাসের ইয়ের জন্য। এই দপ্তরের সঙ্গে ওই দপ্তরের সমন্বয় নেই, এটা মানুষ অভিযোগ করছে যে সমন্বয়হীনভাবে কাজ চলছে। না, মানুষের অভিযোগ না, এটা তো জেনে বুঝে করছে। কারণ এতে ধ্যান দেওয়ার সময় কোথায়? মন্ত্রীরা ব্যস্ত হচ্ছে খেলা মেলা, রুজি রোজগার, অধিকাংশ, আমি সকলকে বলছি না, অধিকাংশ হচ্ছে এ নিয়ে ব্যস্ত, আর হচ্ছে চেয়ারটা সুরক্ষিত রাখা। এটা হচ্ছে মানে প্রকৃত হচ্ছে, এই হচ্ছে অবস্থাটা মানুষের। আমার প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, আমার প্রশ্ন আসলে আপনি যে কথাগুলো বলছেন, আমি যে কথাগুলো বলছি, এগুলো রাজ্যবাসীর কথা বা যারা ভুক্তভোগী, যারা হয়রানির শিকার হচ্ছে নগরবাসীর কথা। এখন প্রশ্ন হচ্ছে যে শাসক দল বা পুর নিগমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কি মানে বিরোধী দলের কর্তব্য কি খালাস হয়ে যাচ্ছে, নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো মানে ভূমিকা বা কার্যকর ভূমিকা কি আছে? প্রথম কথা হচ্ছে, আমাদের কাছে এখন পথ হচ্ছে, আমি বিভিন্নভাবে অফিসিয়ালি ডেপুটেশনে প্রস্তাব দিয়েছি, চিঠি লিখে একাধিকবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে আমি বলেছি, বিভিন্ন প্রস্তাব দিয়েছি। উনি বলেছিলেন হ্যাঁ আলোচনা করা হবে। আমি আশা করেছিলাম উনি ডাকবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এগুলির সাথে সাথে ট্রাফিক সমস্যা, সবচাইতে এখন যে যাত্রী বহনকারী আমাদের রাজ্যে আগরতলা শহরে হচ্ছে অটো, টমটম, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ শহরে যারা, এগুলির জন্য এগুলিকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। এদেরকে হঠাৎ হঠাৎ একটা হুজুগের মতো কখনো বলছে সবুজ রং করো, কখনো বলছে লাল রং করো, কখনো বলছে মিটার বহাও, এসব করে তাদের কয় পয়সা রোজগার করে। কঠিন অবস্থা। আজকে তো এখন কি E20 চলে আসার ফলে মাইলেজ কমে যাচ্ছে। নিজে আমি একটা ছোট গাড়ি ব্যবহার করতে হয়, আমি নিজে ভুক্তভোগী। আগে আমি যতটুকু তেল বললে পর আমি যতটুকু চলাফেরা করি, যতদিন চলতে পারতাম তার অর্ধেকও চলা যায় না। গাড়ি যত দ্রুত চলতে পারত তত দ্রুত চলা যায় না। তারপর মন্ত্রী বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, এটা রাজ্যের বিষয় না, যে মন্ত্রী বলছেন এটা যদি চালু না করতাম তাহলে লিটারে 40 টাকা 50 টাকা বেশি দিয়ে তেল কিনতে হতো। এটা কোন ধরনের যুক্তি? মানে মুমূর্ষ রোগীকে আমি যদি ভেজাল ওষুধটা না খাওয়াই, তো প্রকৃত ওষুধটা খাওয়াতে গেলে তো আরো অনেক বেশি টাকা লাগতো। এমন দাওয়াইটা এমন দিচ্ছে বলে এদের থেকে কি আশা করা যায়? তো যাই হোক, প্রস্তাব দিচ্ছি, এখনো রাজি আছি। আমরা তো মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনেছি যে এই স্মার্ট সিটি প্রকল্পটা
কার্যকরী যা হওয়ার হচ্ছে, নূতন করে আগরতলা শহরকে ঢেলে সাজানোর জন্য মাস্টার প্ল্যান হচ্ছে। গত বাজেটে, কেন্দ্রীয় বাজেটে 3টে সিটি, ইম্ফল, গুয়াহাটি, আগরতলা, আমার এখন ঠিক মানে মেমোরিতে আমার নেই কি প্রকল্পটা, কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন, তাহলে স্মার্ট সিটি প্রকল্পে এই কোটি কোটি টাকা ব্যয়ের অর্থটা কি? মানুষের এই হয়রানির অর্থটা কি? মানুষের বাড়িঘর পুনর্নির্মাণ করতে হবে, দোকান পুনর্নির্মাণ করতে হবে, এই ফেরাসনি, আর মানে যে কোনো ধরনের দুর্ঘটনায় পড়তে পারে মানুষ, হয়রানির শিকার হচ্ছে। এখন নির্বাচন তো ঘনিয়ে এসছে, পৌর নিগমের নির্বাচন ঘনিয়ে এসছে, আপনারা তো অবশ্যই লড়াই করবেন বলে আমরা আশা রাখছি। এখন প্রশ্ন হচ্ছে, যারা জনপ্রতিনিধি, পৌর নিগমের যারা জনপ্রতিনিধি, তারা তাদের নিজস্ব কাজে কি সন্তুষ্ট বলে দাবি করতে পারবে বলে আপনার মনে হয়? এবং তাদের ব্যাপার আমি কি করে বলবো? তারা কি আপনাদের কি মনে হয়? আপনারা নিজেরাও জনপ্রতিনিধি, এখন যে বিভিন্ন ভাবে যে কাজ হচ্ছে, এত যে অভিযোগ, বিরোধী দল এত অভিযোগ করছে, সাধারণ মানুষের কিছু ক্ষোভ সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর উঠে আসছে যে এই অভিযোগগুলো আসছে, এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো আগামী দিনের জন্য সবাই তৈরি আছে? আবার না, তৈরি আছে, আমি তো পরিষ্কারই বলেছি একটা কথা, আপনাদের সব মেনে নিচ্ছি, সুশাসন, বিদ্যুৎ, কৃষি, সবকিছুতে মেনে নিচ্ছি। আমি বিদ্যুৎ কৃষি মন্ত্রীর কাছে একটা প্রশ্ন রেখেছি, গতকালকেও রেখেছি, আজও রেখেছি, একটা প্রশ্ন রেখেছি যে সার্বিকভাবে সরকারের কাছে, যে কৃষিমন্ত্রী শুধু বলুন তো, আপনি তো খুবই বলছেন কৃষক কল্যাণ, কৃষকরাই দেশের মূল, এগুলি জানা কথা, কৃষি প্রধান দেশ, এগুলি জানা কথা, এগুলি গল্প বলে লাভ নেই। কিন্তু একটা শুধু ছোট্ট কথার একটা উত্তর দিন, কত কৃষি জমি আবাদি পড়ে আছে, কি কারণে পড়ে আছে? চাষ হচ্ছে না কেন? ঠিক তেমনি এই যে পৌর নিগমের কাছেও, রাজ্য সরকারের কাছেও, পৌর নিগম তাদের ঘাড়ে কয়টা মাথা আছে? তাদের ঘাড়ে তো বেশি মাথা নাই, ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য সরকার যার নিজের ঘাড়েই মাথাটা ঠিক আছে কিনা সবসময় নিশ্চিন্তে থাকতে পারছে না, ফলে সকলে আগেই তো বললাম যে তার কর্তাকে, ইমিডিয়েট কর্তাকে সন্তুষ্ট করতে হবে। সকলের কাছে আমাদের একটা দাবি, সেই দাবিটা হচ্ছে আপনাদের মাধ্যমে বলছি যে এ পর্যন্ত যত অর্থ এসেছে, এই খাতে এত অর্থ এসেছে, এই খাতে এত অর্থ খরচ করেছি, যেটা 18-19 অর্থবর্ষ থেকে সিএজি বারবার তথ্য দিচ্ছে, পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। সরকার না বিধানসভায় বিরোধিতা করতে পারছে, কোন দপ্তর, নির্দিষ্ট দপ্তর সম্পর্কে যখন রিপোর্ট বেরোচ্ছে, সেই দপ্তর থেকে না, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বিন্দুমাত্র বিরোধিতা দেখছি না আমরা। তাহলে ধরে নিচ্ছি যে সিএজির হয়ে যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে এটা সত্যি। তাহলে তো এটা তো হচ্ছে যে আমাদের রাজ্যে প্রশাসন বলতেই তো বস্তুটা বোধহয় নেই, শেষ হয়ে গেছে, প্রশাসনটা শেষ হয়ে গেছে। ফলে সেই জায়গাতে পথ একটা হয়, সরকারকে যদি ন্যূনতম মূল্যবোধ থেকে থাকে, সংবিধানের প্রতি যদি দায় থেকে থাকে, আমরা বলবো যে বাস্তবের মাটিতে ফিরে আসুন। সেই গল্প না শুনে বাস্তবের মাটিতে ফিরে আসুন। আমাদেরকে যদি ডাকেন, আমরা প্রস্তুত পরামর্শ না, সহায়তা করতে। ওকে, এখন প্রবীর বাবু, আসলে একাংশ বলছেন, অনেকেই, রাজ্যবাসী বলুন বা নগরবাসী বলুন, আমাদের অনেকের মুখে শুনি অনেকের মুখে, যে আগরতলা শহর বলুন বা রাজ্যের বাসী যতটাই যন্ত্রণা ভোগ করুক না কেন, নরকীয় যন্ত্রণা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ভোগ করুক না কেন, আপনাদের মানে বিরোধী দলদের বা আপনাদের কংগ্রেসের মতো দলদের, আপনাদের আন্দোলন শুধু প্রেস কনফারেন্স আর টিভি টক শোতেই সীমাবদ্ধ থাকে। তো এই জায়গাটা আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? প্রবীর চক্রবর্তী মাঝে মধ্যে বসে প্রেস কনফারেন্স করে সাংবাদিক বন্ধুদের ডেকে কিছু অভিযোগ করছেন, কিছু তথ্য দিচ্ছেন, এভাবেই কি তাহলে আপনারা বলবেন? না, মোটেই না। আমি আপনাকে বলি, একটা কথা বলি, যে শুধু আজকের ঘটনা বলি, গতকালকে, বেশি সময় নেই, বেশি সময় নেব না, গতকালকে আমাদের দলের তরফ থেকে আমরা একটা চিঠি দিয়েছিলাম পুলিশকে, যদিও এটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি
বর্তমান ধারাটা মনে থাকে না, 144-এর যে বিকল্প 163, এটা তো এখন লাগু নাই, আগরতলা শহরে লাগু নেই। ফলে যে কোনো মানুষ মিছিল করা টরাটা বা মানে 5-এর অধিক লোক চলাচল করাটা কোনো সমস্যার কারণ না। তারপরে আমরা যেহেতু রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম যে আমরা স্মার্ট সিটির যে ডিপার্টমেন্ট আর ওই জল জীবন মিশন নাকি একটা জল বোর্ড, হ্যাঁ, আগরতলা শহরে এটা সময় নেই যে পানীয় জলে তো কার্যত বিষ খাওয়াচ্ছে, যেটাই খাওয়াচ্ছে এটা বিষ খাওয়াচ্ছে। এই কারণে তো বিরাট অংশের মানুষ আগরতলা যে সরকার মানে জল বোর্ড পরিচালিত পানীয় জল ব্যবহার করেন না। ফলে সবাই ড্রামের জল বা এই সমস্ত বোতলের জল একটা যাদের সঙ্গতি আছে তারা খায়, আর যারা আমাদের মতো যারা নিরুপায় আমরা বাধ্য হয়ে এটা ইয়ে করে তারপরেও বাড়িতে অ্যাকোয়াগার্ড বসাতে হয়েছে, উপায় নেই। ফলে যাই হোক, এটা নিয়ে আমরা একটা ডেপুটেশন দেব, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোগ্রাম করব। পুলিশ প্রথম বলল যে আপনাদের করতে হবে 2টোর পরে। তারপর ঠিক আছে 2টোর পরে, ঠিক আছে 2টোর পরেই করব। আমরা বলেছিলাম 12টায় করার জন্য, যে কেন কি একটা চাকমাদের কি একটা অনুষ্ঠান হতেই পারে, আগে তারা পারমিশন নিয়েছে, হতে পারে, হ্যাঁ ঠিক আছে আমরা 2টোর পরে। হঠাৎ করে 2টোর পরে জানানো হলো যে না আপনারা করতেই পারবেন না। বলে কেন? বলে মুখ্যমন্ত্রী 3টের সময় রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রামে যাবে, ওই চাকমারাদের প্রোগ্রামে যাবে। ভালো কথা, আমরা 2টোর মধ্যে শেষ করে দেব, 2:30টার মধ্যে শেষ করে দেব। না, এটা করা যাবে না, হ্যাঁ এটা আপনারা করতে পারবেন না। বললাম আরে এটা কেমন কথা, হ্যাঁ যদি আপনারা শেষ না করেন। শেষ না করলে তো আপনারা ব্যবস্থা নিতে পারেন। এই যে এটা বলছি, এই যে হচ্ছে আন্দোলনের কথা, তারপরে আমরা আন্দোলনে আছি একটা। এরপরে যে আন্দোলনের নেই বিষয়টা এমন না, আন্দোলনের নামে যদি আবার জনদুর্ভোগ আরো চরমে পৌঁছায়, সেই আন্দোলনও হয়তো মানুষ হয়তো আর আজকাল আর মেনে নিচ্ছে না। সেই কারণে আমরা বিবেচনা বুদ্ধ রেখে, যেমন আমরা জাতীয় সড়ক নিয়ে মানুষ তিতি বিরক্ত, আমরা একাধিকবার তথ্য দিয়ে, আপনি বলছেন প্রবীর চক্রবর্তী শুধু না, আমরা কংগ্রেস দল অন্যান্য বিরোধী দলগুলি প্রেস কনফারেন্স, ডেপুটেশন, হেন তেন সব দিয়েছি, মুখ্যমন্ত্রীর দরবারে দিয়েছি, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে দিয়েছি। এরপরে রাস্তা অবরোধ করেছি কত ঘন্টা? বলেছি 2 ঘন্টা করব। কেন? চতুর্দশ দেবতার মন্দিরের অনুষ্ঠান ছিল, পুজো আর্চনা যেটা ছিল সেটা ছিল। আমরা 2 ঘন্টাও আমাদেরকে সহ্য করিনি, হ্যাঁ পুলিশ লাগিয়ে দিয়েছে, আমরা সংঘর্ষে যাইনি। কিন্তু বিষয় হচ্ছে যে তার মানে এই না আমরা সব মেনে নেব, চিরদিনের জন্য সব মেনে নেব, এটা কিন্তু হবে না। যে আমাদের আমরা মেনে নিলেও ছাত্র যুব তরুণ সমাজ মানবে না, এটা জানান দিয়েছে। এখন এক শ্রেণীর মানুষ, বিশেষজ্ঞ অনেকেই বা যারা সচেতন মহল কিন্তু অনেকেই বলছেন যে এখন কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক, প্রদেশ কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক কি তাহলে প্রবীর চক্রবর্তী? উনি মাঝে মধ্যে সেই প্রেস কনফারেন্স করে, সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন ইস্যু তুলে ধরেন। তবে এখানেই আপনাদের এই ভূমিকাটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট আছেন কিনা সেটা আপনারা জানেন। তবে রাজ্যের মানুষ বা শহরের মানুষ যে এই যে হয়রানিগুলো শিকার হচ্ছে, সেগুলো যেভাবেই হোক রাজনীতির ঊর্ধ্বে উঠে সেগুলোর মুক্তির পথ চায়। অসংখ্য ধন্যবাদ প্রবীরবাবু, সঙ্গে থাকার জন্য। অনেকটা সময় আপনি দিলেন, আজ আলোচনা করলেন। তবে আমরা চাইব সবাই মিলে, আপনারা যারা রাজনীতিবিদ যারা, আপনারা সবাই মিলে একটা পথ বের করবেন আগরতলা শহরের মানুষ যেন হয়রানির এই শিকার না হয়, এই ভোগান্তির শিকার না হয়। এবং এই যে একটা স্লথ গতিতে কাজ চলছে, উন্নয়নমূলক কাজগুলো, যেগুলো অবশ্যই মানুষের জন্য করা হচ্ছে উন্নয়নমূলক কাজ, সেটা যেন একটু তারা তড়িঘড়ি করে শেষ করা হয়। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এক সেকেন্ড কি না, 800 সময় আমার কাছে নেই অনুষ্ঠানের। দর্শক বন্ধুরা, আগরতলা শহর তথা সমগ্র ত্রিপুরার বুকে উন্নয়নের এই মন্থর গতি আজ আর কেবল প্রশাসনিক ঢিলেমি নয়, বরং এক সুদীর্ঘ জনদুর্ভোগের করুণ দলিল। কিন্তু কোটি কোটি টাকার বাজেট বরাদ্দ আর ঝা চকচকে প্রতিশ্রুতির আড়ালে কেন থমকে আছে স্মার্ট সিটি প্রজেক্টের কাজ? এই মৌলিক প্রশ্নটি কিন্তু আজ প্রতিটি সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের আগুন জ্বেলেছে। পরিকল্পনাহীন খোরাখুরি আর দায় সারা তদারকির কি এই যে সংস্কৃতি আর কতদিন তিলোত্তমা গড়ার স্বপ্নকে পদদলিত করবে? উন্নয়নের চাকা থমকে যাওয়ার এই যে একটা জবাবদিহিতা কি আদৌ কোনোদিন মিলবে, নাকি এই মন্থর গতি আম জনতার চিরকালের ভাগ্যের লিখন হয়ে থাকবে?
তা অবশ্য সময় বলবে। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়া সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।